নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আপনারা জানেন যে ডক্টর প্লাস সুস্থ জীবনের একটা পথ এবং ডক্টর প্লাস যেখানে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি প্রদান করা হয়, যেখান থেকে আপনারা যে কোনো রকম সমস্যা নিয়ে গেলে একদম হাসি মুখে সমাধান নিয়েই কিন্তু বাড়ি ফিরবেন। সেটা আপনারা জানেন। ডক্টর প্লাসের প্রতিটা এপিসোড যেগুলো হয় সেগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। একদম ছোটোখাটো সমস্যা যেটা হয়তো একটা সময় শরীরে যদি থেকে যায় একটা বড় রোগের আকার ধারণ করতে পারে, সেই সমস্যা থেকে কি করে নিজেকে দূরে রাখবেন, পাশাপাশি যদি সমস্যা শুরু হয় তাহলে নিজেকে কিভাবে বাঁচাবেন, সমস্তটাই কিন্তু আলোচনা হয় ডক্টর প্লাসের এপিসোডগুলোতে। এবং আজকেও তেমনই একটা আলোচনা হতে চলেছে, আপনারা শুনে থাকবেন। অনেকেই জানেন অ্যাপেন্ডিসাইটিস। মূলত আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যে অ্যাপেন্ডিসাইটিস এবং এটা যদি দীর্ঘদিন থাকে তাহলে কি হতে পারে, এবং অ্যাপেন্ডিসাইটিস শুনলেই একটা বিষয় মাথায় আসে অপারেশন। তো সেটা কখন প্রয়োজন, বা সেটা কি করানো আদৌ প্রয়োজন কিনা, বা মেডিসিন দিয়ে সেটা ঠিক হয়ে যাবে কিনা, সমস্তটাই আজকে আলোচনা করব এই এপিসোডে। এবং আজকে যিনি আমাদের বিস্তরভাবে আলোচনা করাবেন ডক্টর পার্থপ্রতিম মণ্ডল, MBBS MS জেনারেল সার্জারি অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টরকে অনেক অনেক স্বাগত জানাব। নমস্কার। এবং আজকে যে বিষয়টা আমরা বেছে নিয়েছি মূলত অ্যাপেন্ডিসাইটিস। প্রথমে এই জিনিসটা কি সেটা আমি একবার জানবো। আচ্ছা, সবার আগে যেটা বলা উচিত যে অ্যাপেন্ডিক্স জিনিসটা কি। অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের বৃহদন্ত্রে বা আমাদের খাদ্যনালীর একটা পোর্শনের একটা এক্সটেন্ডেড পার্ট। একটা সময় এই অ্যাপেন্ডিক্স অনেক কাজ করতো, হিউম্যান বডিতে কাজ করতো এবং অ্যানিম্যালদের মধ্যেও কাজ করতো। এখন একটা অ্যাবসলিউট একটা অর্গান, এর আর কোনো কাজ নেই, কোনো ফাংশনই নেই, একটা জিরো ফাংশন। কিন্তু বডিতে এটা থেকে গেছে। বিবর্তনের সাথে সাথে এটা এখনও অবলুপ্তি হয়নি পুরোপুরি, আস্তে আস্তে হয়তো আরও 1000 বছর পরে এটা অবলুপ্তি হয়ে যাবে। কিন্তু যেহেতু অর্গানটা আমাদের মধ্যে থেকে গেছে, যে পোর্শনটা আমাদের মধ্যে থেকে গেছে, সে ভালো তো কাজ কিছু করেই না, মাঝে মাঝে কিছু ভুলভাল খারাপ কাজ করে। সেই একটা পোর্শন, তার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এটা বৃহদন্ত্রের একটা এক্সটেন্ডেড পার্ট। এবার হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। হোয়াট ইজ অ্যাপেন্ডিসাইটিস? অ্যাপেন্ডিসাইটিস মানে এই যে বৃহদন্ত্রের এক্সটেন্ডেড পার্ট যার কথা বললাম অ্যাপেন্ডিক্স, সে কি করছে মাঝে মাঝে ইনফেক্টেড হয়ে যাচ্ছে। তো অ্যাপেন্ডিক্সের সাথে যদি ইনফেকশন হয় তাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস। এরকম একটা প্রেজেন্টেশন নিয়ে যখন আমাদের কাছে আসে তখন আমরা তার ট্রিটমেন্ট করি। আচ্ছা, মানে অ্যাপেন্ডিক্সে যখন ইনফেকশন হবে সেটা হয়ে যাবে অ্যাপেন্ডিসাইটিস। আর এর মূলত এখন কোনো কাজ নেই। এই অ্যাপেন্ডিক্স যে অর্গানটার এখন মূলত আমাদের শরীরে আর কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো কোন কোন কারণে এই অ্যাপেন্ডিসাইটিস তাহলে হয়? অ্যাপেন্ডিসাইটিস একটা লুমিনাল পার্ট। তো সেই লুমিনাল পার্ট যার কোনো কাজ নেই, তাহলে সে শুধু শুধু বসে আছে আমাদের শরীরে বা আমাদের বৃহদান্ত্রে। এবার এই লুমিনাল পার্টের মধ্যে কখনো আমাদের যে সলিড পটি মানে সলিড স্টুল ঢুকে যায়, বা কোনো ফরেন মেটেরিয়ালস খাওয়ার সাথে, যেমন মাছের কাঁটা বা মাছের কোনো একটা পোর্শন বা এ টুকরো ঢুকে যায়, বা কৃমি, এই জাতীয় কোনো জিনিস যদি ওই লুমিনাল স্ট্রাকচারের মধ্যে ঢুকে যায়, বা তার পাশে যদি কোনো টিউমার হয়, তখন ইনফেক্ট করে। ইনফেক্ট করলেই তখন এটা ব্যথা, জ্বালা, যন্ত্রণা শুরু হয় এবং সেটাকে অ্যাপেন্ডিসাইটিস নিয়েই প্রেজেন্ট করে আর কি। আচ্ছা, মানে তাহলে এই সমস্যাটা কি প্রতিরোধ করা আদৌ সম্ভব? সাধারণত দেখুন, প্রতিরোধ করাটা খুব একটা যে যায় এমন নয়, তবে অনেক ক্ষেত্রে চেষ্টা করলে করা যায়ও না এমন নয়। যদি আমরা হাই ফাইবার ডায়েট এবং স্পাইসি ফুড বা অয়েলি ফুড যদি কম খাই, বা হাই ফাইবার ডায়েট যদি বেশি খাই, তাহলে আমাদের অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আচ্ছা, তার মানে হলো লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমে এটাকে আমরা প্রতিরোধ করতে পারবো, শুধুমাত্র ওই একটা অপশন রয়েছে, আর কোনো অপশন নেই। আচ্ছা, সেক্ষেত্রে যদি কারোর হয়ে থাকে কি কি লক্ষণ সে তার মধ্যে দেখলে পরে বুঝতে পারবে যে না তারও এটা হয়েছে? প্রথম কথা, একটা পেশেন্ট প্রেজেন্ট করবে তার পেন অ্যাবডোমেন নিয়ে। সবার আগে সে দেখা যাচ্ছে খাওয়ার পরে বা খালি পেটে যে কোনো একটা মুহূর্তে হঠাৎ করে একটা ব্যথা শুরু হয়। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস একটা টিপিক্যাল ফিচার্স হচ্ছে পেন অ্যাবডোমেন। সেই সঙ্গে কি থাকবে, তার প্রথমে আমলিকাসের চারপাশে মানে নাইয়ের চারপাশে ব্যথাটা শুরু হবে, আস্তে 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 ব্যথা শুরু হবে, এবং যত সময় যাবে ব্যথার ইন্টেন্সিটি তত বাড়তে থাকবে, এবং আস্তে আস্তে ব্যথাটা শিফট করবে ডান দিকে, তলপেটের ডান দিকটাতে শিফট করবে। এবং তলপেটের ডান দিকে যখন ব্যথাটা শিফট করবে তখন আমরা সাসপেক্ট করি এই পেশেন্টটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসে ভুগছে কিনা। সঙ্গে কিছু অ্যাসোসিয়েটেড ফিচার্স থাকে, যেমন ফিভার, তার পালস রেট বেড়ে যাওয়া, বমি ভাব, মানে কাঁপুনি দিয়ে জ্বর আসা, এই জিনিসগুলো যদি থাকে তখন ক্লিনিক্যালি আমরা সাসপেক্ট করি দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। আচ্ছা, তার মানে আপনি বললেন যে পেটে ব্যথা, মানে পেটে ব্যথাটা সবার আগে প্রেজেন্টেশন। তো সেক্ষেত্রে তো অন্যান্য গ্যাসের সমস্যা বা যে কোনো সমস্যাতে পেটে ব্যথা তো আমাদের হয়, তাহলে কি করে বুঝবো যে সেই ব্যথা আর এই ব্যথা আলাদা? গ্যাসের ব্যথা যেটা হয় সাধারণত আপার অ্যাবডোমিনাল একটা পেন বা হোল অ্যাবডোমিনাল একটা পেন।
অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস কিন্তু ইনিশিয়ালি শুরু হয় আমলিকাসের চারপাশে এবং সেটা শিফট করে একদম কনফাইন করে ডান দিকের তলপেটে। এবং এই ব্যথা যে অন্য গ্যাসের ব্যথার সাথে আলাদা করা যায় এমন নয়, সার্জেন ছাড়া বা কোনো ডক্টর ছাড়া এটাকে আলাদা করাটা খুব মুশকিল, একটা কমন পিপলের পক্ষে সেটা মুশকিল। এই জন্য আমরা বলি যখন কোনো একটা ব্যথা কনফাইন্ড হচ্ছে মানে এবং তার ইন্টেন্সিটি বাড়তে শুরু করছে, তাহলে তাকে কোনো ডক্টরের সাথে পরামর্শ করা উচিত এবং বেসিক্যালি সার্জেনের সাথে পরামর্শ করলে সব থেকে ভালো হয়। আচ্ছা, তাহলে মূলত এরকম তো প্রচুর পেশেন্ট আপনার কাছে এসছে, তাহলে কোন বয়সের পেশেন্টদের মধ্যে বেশি দেখেছেন এই সমস্যা? ইউজুয়ালি মানে 10 বছর বয়স থেকে 30-40 বছর বয়সের পেশেন্টদের বোথ সেক্স, মেল অ্যান্ড ফিমেল বোথ সেক্স, এদের ইনসিডেন্স সব থেকে বেশি। আচ্ছা, মানে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস মোস্টলি প্রেজেন্ট করে হচ্ছে 10 বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে 30-40 বছরের অ্যাডাল্ট। তারপরে বা তার আগে হয় না এমন নয়, 10 বছরের নিচে বাচ্চাদেরও হতে পারে আচ্ছা। এবং 50-60 বছরের পরে বয়স্কদেরও হতে পারে, কিন্তু তাদের ইনসিডেন্স কিন্তু তুলনামূলকভাবে কম যতটা আমার 10 থেকে 30 বছর বা 40 বছর বয়সের মানে পেশেন্টদের হয়। কারণ এদের ফুড হ্যাবিটটা একটু অন্যরকম হয়ে যায়। যেই মানুষের 50 বছর হয় তখন সে খাদ্য সম্পর্কে সচেতন হয়, আর বাচ্চারা তো অত ওদের হজমের ক্ষমতাটা অনেক বেশি থাকে বলে অতটা প্রবলেম হয় না। তো 10 থেকে 30 বছর বা 40 বছর এই বয়সের ইনসিডেন্সের মানুষগুলো বেশি প্রেজেন্ট করে। এবং আচ্ছা। প্রেগনেন্সিতেও কিন্তু এরকম একটা জিনিস হতে পারে, মানে প্রেগনেন্সি মানে হয় না এমন নয়, কারণ এই প্রেগনেন্সি এই বয়সেই হয়, মানে 20 থেকে 40 বছর বয়সে পর্যন্ত প্রেগনেন্সি হয়। তো প্রেগনেন্সির সময় কিন্তু অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, আলোচনা তো চলতেই থাকবে, তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, মানে রোগা হয়ে যাচ্ছি, মানে এই সে জ্বর হচ্ছে, যা পেটে কালা আছে। আপনি কোথা থেকে বলছেন? আমি আপনার বেলগুড়িয়া থেকে বলছি, বেলগুড়িয়া থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম চাইনা দে, বয়স? বয়স এই 40। আচ্ছা, কি সমস্যা হয়েছে বলুন। আমার মানে পেটটাতে ইউরিনের সমস্যা, মানে 2023 সাল থেকে মানে পেটটাতে বাইরে মানে অল্প অল্প গোটা গোটা আছে। আমি ডাক্তারকে দেখিয়েছিলাম, আমার খুব জ্বালা হচ্ছে পেটটাতে। হ্যাঁ, এরকম প্রবলেম আর পেটে বলে এরকম ব্যথা ব্যথা করে, খেতে ইচ্ছে করে না। এটা তোমার সাদা হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, জ্বর আছে, খুব উইক হয়ে গেছে, হ্যাঁ, নমস্কার। এরকম সমস্যা হচ্ছে আমার। আপনার যে প্রবলেম সেটা হচ্ছে বেসিক্যালি প্রস্রাবের রাস্তায় একটা ইনফেকশন হচ্ছে। আপনার কিন্তু যতটুকু আপনার কথা শুনে বুঝলাম অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস বা রেকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস নয়। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার কোনো কিডনির ডক্টর বা একটা জেনারেল ফিজিশিয়ানকে দেখাতে পারেন। আপনার প্রস্রাবের রাস্তায় একটা ইনফেকশন হচ্ছে, যেটা জ্বালা করছে, বার্নিং সেন্সেশন হচ্ছে এবং জ্বর আসছে এবং তলপেটে একটা ব্যথা হচ্ছে। সাধারণত এগুলো অ্যাপেন্ডিক্সের ব্যথা নয়। অ্যাপেন্ডিক্সের ব্যথা হলে আপনার ডান দিকে তলপেটে মারাত্মক ব্যথা হতো, আপনি বাড়িতে বসে থাকতে পারতেন না তখন, এবং কোনো না কোনো ডক্টরের সাথে আপনি কনসাল্ট করতে বাধ্য হতেন। সেই সঙ্গে মারাত্মক রকমের একটা ফিভার, জ্বর এবং আপনার পালস রেটটা অনেক বেশি হয়ে যেত, মানে বুক ধরফর যেটাকে আমরা বলি বা আমরা হাত দিয়ে যেটাকে পালস কাউন্ট করি, সেই পালস রেটটা অনেক বেশি হয়ে যেত। জ্বর আপনার আছে একটা লো গ্রেড ফিভার, কিন্তু অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ফিভারটা একটু বেশিই হয় আর কি, মানে 102 বা 103 পর্যন্ত হয়ে যেতে পারে। আর ডান দিকে তলপেটে তখন আপনি হাত দিতে পারতেন না, আপনি হাঁটাচলা করতে গেলেও কষ্ট হতো, আপনি ধরুন উঠতে বসতে বা বিছানায় উঠতে গেলে মানে আপনার কষ্ট হতো, মানে আপনার শুয়ে থাকতে তখন ভালো লাগতো, একটু নড়াচড়া করলেই ব্যথা হতো। এরকম যদি আপনার হতো তাহলে সেটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। আপনার যেটা মনে হচ্ছে কথা শুনে সেটা হচ্ছে আপনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা যেটাকে বলে থাকি। একবারে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং অবশ্যই যে বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, তা নিয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই ফোন করতে পারেন। তাছাড়াও ডাক্তারবাবু রয়েছেন এখানে, যদি কোনো সমস্যা থাকে বা যদি কিছু জানতে চান অবশ্যই লাইভ ফোনিং অনুষ্ঠান চলছে, ফোন করতেই পারেন। বেশ, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলাম মূলত, আপনি বললেন যে মাঝ বয়সী যে সেই বয়সের মানুষদের বেশি হয়। আলোচনায় যাবো, একটা ফোন রয়েছে, মিনি ফোনটা। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম, আমার ছেলের কথা বলছি। আচ্ছা। সরকার, বয়স? 14 বছর। আচ্ছা, কি সমস্যা ছেলের বলুন। ও পায়ে ব্যথা, হাড়ে মানে পায়ে হাড়ে ব্যথা, হাঁটুতে। আচ্ছা আচ্ছা, আর কতদিন থেকে? আর এটা এটা কি বলুন তো, এটা ছোটবেলা থেকে ওকে ব্যথাটা। আচ্ছা, কখনো ডক্টর দেখাননি? হ্যাঁ, ডক্টর দেখিয়েছি, ওকে স্যালকল খাই, কন্টিনিউ খাই দেওয়া আছে। এক্সরে বা কিছু করেছেন? না, সেটা করা হয়নি।
না, আপনার বাচ্চার যে হাঁটুর ব্যথা না একটু খেয়াল করে দেখতে হবে ও খেলাধুলো করার সময় পড়ে যাচ্ছে কিনা বা খেলাধুলো করার সময় কোনো আঘাত পাচ্ছে কিনা, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। মানে এই বয়সের বাচ্চাদের হাঁটুর ব্যথাটা একটা মানে ট্রমাটিক ইনজুরির কারণ হতে পারে, আর রিমোট কিছু কারণে ওদের হার্টের কোনো প্রবলেম আছে কিনা। রিউম্যাটিক ফিভার বলে একটা জিনিস হয় যেটা মেডিসিনের ডক্টররা পেডিয়াট্রিশিয়ানরা দেখে, সেরকম কিছু হার্টের কোনো প্রবলেম আছে কিনা সেটাকে আপনাকে জানতে হবে। যদি সাধারণত ক্যালপল খেয়ে কমে যায় মনে হয়, তাহলে আমার মনে হচ্ছে কোনো একটা ট্রমার হিস্ট্রি আছে, মানে খেলাধুলা করতে গিয়ে পড়ে যাচ্ছে বা কিছু, সেক্ষেত্রে আপনাকে কোনো সেটাকে খেয়াল রাখতে হবে, ওকে জিজ্ঞাসা করতে হবে কোথাও চোট লাগছে কিনা, বারবার চোট লাগছে কিনা। কারণ এই বয়সে 14 বছর বয়স তো, অ্যাডোলেসেন্ট তো, এখন একটু ওরাও লুকিয়ে যাওয়ার চেষ্টা করবে পড়ে গেলেও, আর আপনাকে একটু খেয়াল রাখতে হবে। যদি সেরকম হয় একজন ডক্টর নর্মাল একটা জেনারেল ফিজিশিয়ানের সাথে আপনি কনসাল্ট করে নিতে পারেন ফার্স্টে। একেবারে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং চাইলে অবশ্যই ডক্টর প্লাসে আসুন, সমাধান সেখান থেকে পেয়ে যাবেন। এবং ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বার দেখুন যাচ্ছে একদম আমার হাতের নিচে ইয়েলো বক্সে, এই নাম্বারগুলোতে ফোন করুন। কিভাবে আসবেন, কবে আসবেন, কখন আসবেন, সমস্তটা জানিয়ে দেওয়া হবে। তো আমি একটা বিষয় বলে রাখছি, যেহেতু আজকে অ্যাপেন্ডিক্স নিয়ে আমরা মূলত আলোচনা করছি, তো আমি প্রেফার করবো যে আপনারা এই ডক্টর যেই সিমটমসগুলো বললো বা যেই এজে যেই প্রবলেমগুলো আসতে পারে যেগুলো বললো, হয়তো এই বিষয়টা নিয়ে যদি আপনারা বেশি জিজ্ঞেস করেন ফোন করে, তাহলে আরও সুবিধা হবে, আপনারাও বুঝতে পারবেন। এবং যদি আপনাদের এই লক্ষণগুলো মিলে যায় যে আপনারও এই প্রবলেমগুলো হচ্ছে, তাহলে হয়তো অনেকটা জানতে পারবেন। বেশ, এবারে আমরা আলোচনায় ফিরি। মূলত আপনি বললেন মাঝ বয়সী, যেই বয়সী যেখানে যেই মহিলা প্রেগনেন্সি মহিলা তাদের ক্ষেত্রেও হতে পারে বা কিছু, সেক্ষেত্রে শিশু এবং বয়স্ক যেটাকে আমরা আলাদা করে রেখেছি, মানে সেটা খুব একটা হয় না, কারণ তাদের আপনি বললেন যে ডাইজেশন সিস্টেমটা, তাছাড়া তারা খুব একটা উল্টোপাল্টা খাবার খায় না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি সিমটমসগুলো ডিফারেন্ট একদমই? এদের ক্ষেত্রে সিমটমটা নর্মাল সিমটমের মতো হয় না, তাদের একটা মাইল্ড সিমটম হয়তো হয়, সেটা হঠাৎ করে এত অ্যাগ্রাভেট করে এটা আমাদের বোঝার আগেই মানে অ্যাপেন্ডিক্সটা বাস্ট করে যায় বা কিছু। বয়স্কদের ক্ষেত্রে যদি অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কেউ প্রেজেন্ট করে, তখন আমাদের ভাবতে হয় তার কোনো ম্যালিগনেন্সি কিছু আছে কিনা। এই জন্য এই দুটো ক্যাটাগরিকে আমরা আলাদা করে রেখে দিই। মোটামুটি আমাদের কাছে 10 থেকে 40 বছর বয়সের পেশেন্টরাই বেশি আসে, এবং বাকি যেগুলো আসে সেগুলোকে আমরা স্পেশাল কেয়ার বা স্পেশাল ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করতে হয়। আচ্ছা, ধরুন এরকম কোনো পেশেন্ট এলো, তো ইনভেস্টিগেশনটা কিভাবে হয়, মানে কি কি টেস্ট তাদেরকে দেওয়া হয় যাতে নিশ্চিত করা যাবে অ্যাপেন্ডিসাইটিস তাদের হয়েছে? এক্স্যাক্টলি ম্যাডাম, যে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস কিন্তু ক্লিনিক্যালি একটা রোগ, এটা সার্জেন রোগ, মানে সার্জেন্স ডিজিজ, মানে এর কোনো মেডিকেল ট্রিটমেন্ট হয় না। সো এটা ডায়াগনোসিস করার দায়িত্বও থাকে একজন সার্জেনের। তিনি কিন্তু হাত দিয়ে, পেটে হাত দিয়ে, তার পালস রেট দেখে, তার ফিভার দেখে, তার সিমটম দেখে, তার হিস্ট্রি নিয়ে সে ডায়াগনোসিস করে। মোটামুটি আমরা পেটে হাত দিয়ে একটা প্রেশার দিয়ে দেখি, একটা পার্টিকুলার প্রেশার দিয়ে দেখি তার অ্যাপেন্ডিক্সটা মারাত্মকভাবে ইনফেক্ট হয়েছে কিনা, কতটা হয়েছে তার ইন্টেন্সিটিটা আমরা বুঝতে পারি, সেটা মেডিসিনে হবে কিনা বা সার্জারি করতে হবে কিনা সেটাও আমরা বুঝতে পারি। তো এটা বেসিক্যালি এ ডিজিজ ফর সার্জেন, মানে মেডিকেল ডক্টররা খুব একটা এটাকে ডায়াগনোসিস করতে পারে না। যদি মেডিকেল ডক্টর বা জেনারেল কোনো ডক্টরের কাছে যায়, তারা যেটা করে সবার আগে একটা আলট্রাসোনোগ্রাফি করতে দেয়। আলট্রাসোনোগ্রাফি যে সোনোলজিস্ট আছেন বা রেডিওলজিস্ট যিনি আছেন, তিনি ডায়াগনোসিস করে দেন যে দিস ইজ এ কেস অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস অ্যান্ড ইট নিডস ফর সার্জারি। তো তখন তারা সার্জনের কাছে শিফট করে। অনেক পেশেন্ট ডিরেক্ট আমাদের কাছে আসে, আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে দিই, তাও কনফার্ম হওয়ার জন্য একটা আলট্রাসোনোগ্রাফি করি। যখন দেখি কোনো কনফিউশন আছে, যেগুলোই বললাম বয়স্কদের ক্ষেত্রে, প্রেগনেন্সির ক্ষেত্রে বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি কনফার্ম নই, তখন আমরা অনেক সময় বেরিয়াম মিল ফলো থ্রু বা সিটি স্ক্যান এই জাতীয় হায়ার ইনভেস্টিগেশনের দিকে এগোই। ক্লিনিক্যালি না হলে আলট্রাসোনোগ্রাফি না হলে তখন আমরা সিটি স্ক্যানের কথা ভাবি। ওকে, ফাইন, আরও আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন ফোনে রয়েছেন দর্শক বন্ধু। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আলিপুর জেলা ফালাকাটার থেকে বলছি। আচ্ছা, আপনার নাম আর বয়স? আমার নাম হচ্ছে অভিজিৎ দাস। আচ্ছা, বয়স? বয়স 37। 37? হ্যাঁ। আচ্ছা, কি সমস্যা বলুন? আমার সমস্যা পিঠে একটা গোটা, ঠিক আছে, গোটাটা কিছুতেই কমতেছে না। আমি ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খেয়েছি, কিন্তু গোটাটা দিন যাচ্ছে, গোটাটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, আপনার পিঠে যেটা আছে সেটা একটা টিউমার লাইক স্ট্রাকচার আছে, সম্ভবত সিলিসিয়াস সিস্ট বা লাইপোমা কিছু একটা হবে। আমি ডাক্তার দেখিয়েছিলাম, যে ডাক্তার বললো এটা সিস্ট। হ্যাঁ, সিলিসিয়াস সিস্ট। হ্যাঁ, তো আপনার এক্ষেত্রে তো সার্জারি ছাড়া কোনো পথ নেই। আপনার লোকাল কোনো ডক্টর যারা সার্জেন তাদের কাউকে দেখাতে হবে। সার্জেন না স্যার, বলছি কি আমার হাতে হয়েছিল, কিন্তু আমি তো একটা অপারেশন করানো হয়েছে হাতেরটা, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে মানে অপারেশন ছাড়া কমানোর কোনো না, অপারেশন ছাড়া আপনার কাছে দ্বিতীয় কোনো অপশান নেই, আপনাকে এটা অপারেশন করেই ঠিক করতে হবে।
সে আপনার হাতে থাক আর পিঠে থাক, যে কয়েকটাই থাক, সিবিসিএসসি যদি বলে থাকে তাহলে আপনাকে এটা অপারেশনই ট্রিটমেন্ট। একেবারে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সিটিভিএনের অনুষ্ঠান দেখতে থাকুন, ডক্টর প্লাসের অনুষ্ঠান, এবং যদি কোনো রকম কোয়ারিজ থাকে নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ফোন করুন এবং সমস্তটা বিস্তারিতভাবে জানতে পারবেন। আচ্ছা, মূলত আমরা যে বিষয়ে আলোচনায় ছিলাম অ্যাপেন্ডিসাইটিস নিয়ে, সেক্ষেত্রে এবারে যে বিষয়টা রয়েছে প্রশ্ন, যে সব ক্ষেত্রে এই অপারেশন নিয়ে যেহেতু কথা বলছিলেন, তাই আমি চাচ্ছি যে অপারেশনটা নিয়ে একটু ডিটেলসে জানবো। তবে এই বিষয় সব ক্ষেত্রে কি অপারেশনের প্রয়োজন হয় অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে? আল্ট্রাসাউন্ড আমরা ক্লিনিক্যালি দেখে বুঝি যে পেশেন্টের পেন ইন্টেন্সিটিটা কেমন আছে বা তার সিভিয়ারিটিটা কেমন আছে। সব ক্ষেত্রে যে অপারেশন লাগে এমন নয়। আচ্ছা, যদি আল্ট্রাসোনোগ্রাফি বলে রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস বা প্যাথোলজিক্যাল অ্যাপেন্ডিক্স বা সাবঅ্যাকুট অ্যাপেন্ডিক্স, এই টার্মগুলো যখন ইউজ করে সাধারণত এইগুলো অপারেশন করার দরকার হয় না, এগুলো মেডিকেলি ট্রিটমেন্ট করা যায়। কিন্তু যদি অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিকুলার কোনো কমপ্লিকেশন নিয়ে আসে, সেগুলো সার্জারি ছাড়া কোনো পথ থাকে না। সো আমাদেরকে দুটো ভাগে ভাগ করতে হবে অ্যাপেন্ডিক্সটাকে, একটা হচ্ছে রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস, একটা হচ্ছে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। যেটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস সেটা কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে অপারেশন করাতেই হবে। আর আচ্ছা। যদি রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস হয় সেক্ষেত্রে আপনি ওয়েট করতে পারেন, মেডিকেশন করাতে পারেন। সেক্ষেত্রে আমরা এই যে বললাম পটি ক্লিয়ার হয় না, পটি ওখানে ঢুকে যাওয়ার বা কৃমি থাকে, সেগুলোর আমরা যেটা সিমটোম্যাটিক যদি ট্রিটমেন্ট দিই দেখা যাচ্ছে সেক্ষেত্রে অনেকটাই রিকভারি হয়ে যায়। আচ্ছা, তবে এখন একটা জিনিস খুব শোনা যায়, ল্যাপ্রোস্কোপিক সার্জারি বা অপারেশন, Exactly. সেক্ষেত্রে এই সমস্যাটাতে কি সেটা করা যেতে পারে? হ্যাঁ, এবার অপারেশনের এবার ক্যাটাগরাইজেশন আছে কি টাইপের অপারেশন করবেন। আচ্ছা। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হলে আপনি ওপেন অ্যাপেন্ডেক্টমি করতে পারেন, যেটা আমরা কনভেনশনাল যুগ যুগ ধরে হয়ে আসছে, লাস্ট 100 বছর 150 বছর ধরে এটাই চলছে। এগুলো আমরা যেখানে অ্যাপেন্ডিক্সটা থাকে তার উপরে একটা 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার একটা ইনসিশন দিয়ে আমরা অ্যাপেন্ডিক্সটাকে বার করে দিই। আচ্ছা। সেক্ষেত্রে ধরুন একটা বড় কাট মার্ক থাকে, তার একটা কাটার একটা ব্যথা থাকে, সেখানে একটা কসমেটিক প্রবলেম থাকে ইয়াং মেয়েদের বা ফিমেল পেশেন্টদের, তো সেইটা অ্যাভয়েড করার জন্য আপনি ল্যাপারোস্কোপিক সার্জারি করতে পারেন। কি কি সুবিধা রয়েছে? সেখানে সুবিধা যেটা হচ্ছে জাস্ট পোর্ট করা হয়, মানে জাস্ট পেনের মতো কিছু জিনিসপত্র ইনস্ট্রুমেন্ট আছে, সেটা দিয়ে জাস্ট ছোট্ট একটা ফুটো করে আমরা অ্যাপেন্ডিক্সটাকে পুরোটা বার করে দিতে পারি। সেক্ষেত্রে আর্লি রিকভারি, পেন প্রায় থাকেই না বলতে গেলে চলে, এবং পেশেন্টের অ্যাকসেপ্টেন্স অনেক বেশি হয়। সেক্ষেত্রে আর্লি রিকভারি থেকে শুরু করে তার আর্লি মানে জব জয়েনিং যেটা সেটা করতে পারে, মানে এটাতে অনেক বেশি। এবং আমরা ভিজুয়ালাইজেশন অ্যাপেন্ডিক্স পেটের ভিতরে পেট্রিয়াল ক্যাভিটির মধ্যে আর কোনো ডিজিজ কিছু আছে কিনা সেগুলো আমরা অ্যাসেস করতে পারি শুধু অ্যাপেন্ডিক্স করার সময়। এবং অনেকগুলো মানে ভালো দিক আছে বলে আমরা আচ্ছা, ল্যাপারোস্কোপির দিকে এগোচ্ছি আর কি। আচ্ছা, মানে তাতে করে কি খুব শীঘ্রই আবার সাধারণ জীবনযাপনে মানে আগের মতো ওই দিন লাইফস্টাইলে 48 আওয়ার্স পেশেন্ট পুরো হাঁটা চলা সবকিছুই করতে পারে। আচ্ছা, মানে জাস্ট 48 আওয়ার্স এর মধ্যে 48 আমরা যেটা হসপিটালে অন্য মোটামুটি অপারেশনে 16 to 24 আওয়ার্স পর্যন্ত রেখে দিই, 24 ঘন্টার পরে ছুটি করে দিতে পারে। আচ্ছা। ইউজুয়ালি কনভেনশনালি 48 আওয়ার্স পরে ছুটি করে দিই। তাদের ক্ষেত্রে কোনো রকম বাধা বারণ নিয়ম কানুন কিছু থাকে? সাধারণত আমরা কোনো বারণ করি না, যেগুলো ওপেন ক্ষেত্রে আমরা বলি একটু সিঁড়ি ভাঙা, একটু ওয়েট লিফটিং না করা বা হেভি ওয়ার্ক না করা, সেগুলো যেমন অ্যাভয়েড করতে বলি। কিন্তু ল্যাপারোস্কোপির ক্ষেত্রে সেরকম আমরা কিছু বলি না। ল্যাপারোস্কোপির ক্ষেত্রে হ্যাঁ অ্যাজ ইউজুয়াল 24 ঘন্টা বাদ থেকে সব কিছুই করতে পারবে। আচ্ছা, বাহ, তাহলে তো এটা খুবই ভালো অপশন একটা। আচ্ছা, এবারে প্রশ্ন হলো, অনেকেই রয়েছে যারা রোগ পুষে রাখতে খুব ভালোবাসে, তো সেক্ষেত্রে এই সমস্যাটাও যদি কোনোভাবে তারা পুষে রাখে, কি কি জটিলতা হতে পারে, মানে কি কি সমস্যা তাদের দেখা দিতে পারে? অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস যদি কেউ পুষে রাখে তাহলে সেটা তার কাছে একটা মানে মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ অ্যাপেন্ডিক্স আলটিমেটলি কী হবে, এটা অ্যাবসেস ফর্মেশন হবে, অ্যাবসেস ফর্মেশন হয়ে এটা রাপচার করবে, রাপচার করে সেই পুঁজটা পুরো পেটের মধ্যে ছড়িয়ে যাবে এবং পেরিটোনিয়াল সেপসিস হবে ইনিশিয়ালি, তারপর জেনারেলাইজ সেপসিস হবে। মানে তখন আর আমাদের কিছু করার থাকবে না। যে পেশেন্টটা আমরা হয়তো 24 ঘন্টার মধ্যে ছুটি করে দিতে পারতাম, সেই পেশেন্টটা যদি তারপরের স্টেজে অপারেশন করি, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস বা অ্যাপেন্ডিকুলার পারফোরেশন বা অ্যাপেন্ডিকুলার পেরিটোনিয়াইটিস, সেক্ষেত্রে তাকে হসপিটালে স্টেই করতে হবে 7 থেকে 10 দিন, এবং হায়ার অ্যান্টিবায়োটিক্স রেস্ট্রিকশন অনেক কিছু চলে আসবে। হয়তো মানে আমরা আর্লি ট্রিটমেন্ট করলে যে রিকভারিটা যত ভালো করতে পারতাম, যত লেট প্রেজেন্টেশন করবে তার রিকভারি মানে রেটটাও তত কমে যাবে এবং মর্টালিটি রেট মর্টিলিটি রেট অনেক বেশি হয়ে যাবে। ওই জন্য আমরা সবসময় বলবো যে পুষে রাখার কোনো দরকার নেই। ছোট অপারেশন এখন প্রায় ডে কেয়ারেই হয়ে যাচ্ছে বলতে গেলে চলে, মানে এখন 48 ঘন্টা বা 24 ঘন্টাটা কোনো ম্যাটারই নয়, ল্যাপারোস্কোপি সার্জারি করা হয়। তো অ্যাপেন্ডিক্স অপারেশনটাই একমাত্র ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট ইউজুয়ালি কাম্য নয়, মানে বিশাল কিছু মেজর অপারেশন নয়, মেজর অপারেশন নয়। আচ্ছা, এবারে শুধু যদি অপারেশন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে অপারেশনের পর সাধারণ লাইফস্টাইলে আবার ফিরতে কতটা সময় লাগে, মানে পেশেন্টের স্কুল কলেজ বা অফিস যেটাই হোক কতদিন সময় লাগে? দেখুন, আমাদের ল্যাপারোস্কোপিক বা জেনারেল সার্জারি মানে যদি করি, মানে ওপেন সার্জারি করি, তাহলে প্রায় 15 দিনের বেশি লেগে যায়। আচ্ছা,
কারণ তার কাটা জায়গায় যে ব্যথাটা সেটা তো থেকেই যায়, তার দাগের কাছে যে কাট মার্ক সেখানে থেকে যায়, সেখানে একটা ইনফেকশনের চান্স থাকে ওই জন্যে, বা ব্যথা থাকে, সেই জন্য আমরা বলি 15 দিন ওয়েট করতে, কোথাও স্কুলে যাওয়া বা কোনো জবে জয়েন করা বা তার নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরে আসা। হরাস ইন ল্যাপারোস্কোপিক সার্জারি সে তো 48 আওয়ার পরে তার পেন ফ্রি হয়ে যাচ্ছে, সে সিঁড়ি ভাঙতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, সব কিছুই করতে পারবে। সে চাইলে 5 থেকে 7 দিনের মধ্যে অফিস বা স্কুল বা তার নিজের কাজে জয়েন করে যেতে পারে। আচ্ছা, তাহলে আপনি একজন সার্জন হিসেবে দর্শকদের কি পরামর্শ দিতে চাইবেন এই অ্যাপেন্ডিসাইটিস নিয়ে? অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ইনসিডেন্স কিন্তু আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। দিন দিন কিন্তু অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ইনসিডেন্স অনেক বাড়তে শুরু করেছে, কারণ হচ্ছে আমাদের ব্যাড লাইফস্টাইল, ব্যাড মানে ফুড হ্যাবিট, এগুলোর জন্যে। তো আমরা যদি একটু হাই ফাইবার ডায়েট খাই এবং রিফাইন খাওয়াটা যদি একটু কমাতে পারি এবং একটু রেগুলার এক্সারসাইজ করতে পারি, তাহলে কিন্তু অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ইনসিডেন্স অনেকটাই কমা সম্ভব। যদিও এটা 100% কিউরেবল নয়, সেক্ষেত্রে যদি কখনো অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হয়, আপনি দেরি করবেন না, আপনি কোনো ফিজিশিয়ানের সাথে, কোনো সার্জনের সাথে যোগাযোগ করবেন, এবং তিনি যদি মনে করেন এটা অপারেশন করতেই হবে, তাহলে দেরি না করে অপারেশনের দিকেই এগোবেন, এটাই কাম্য। একেবারে কি খাবো আর কি খাবো না আমি সেটাও জানবো, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি কুচবিহার কোথা থেকে বলছেন? কুচবিহার থেকে বলছি। আচ্ছা, আপনার নাম আর বয়সটা? হ্যাঁ, নাম হচ্ছে গিয়ে মনি দেবনাথ, আচ্ছা 60+। আচ্ছা, বলুন কি সমস্যা? হ্যাঁ, বলছি আমার বা পায়ে হাঁটুর ওই সে গোড়ালিটা যে আছে, গোড়ালির তালাটা প্রচন্ড পরিমাণে ব্যথা। আচ্ছা, কতদিন থেকে? হ্যাঁ, বলছি কতদিন থেকে? তা মোটামুটি 15-20 দিন থেকে এরকম ব্যথা। ডক্টর কনসাল্ট করেছেন, ডাক্তার দেখিয়েছেন বা কোনো টেস্ট করেছেন, এক্সরে? না না না, কোনো টেস্ট করানো হয়নি। মানে এতদিন থেকে ব্যথাটা ওভাবেই আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কমে যাবে কিন্তু আর কি গরম যদি সেট দেওয়া হয়েছে। একা একা কি কিছু কমে? বলুন। ম্যাডাম, আপনার তো কাছাকাছি তো কোচবিহার মেডিকেল কলেজ আছে, আপনি একদিন দেখিয়ে নিন ওখানে। অত বড় একটা মেডিকেল কলেজ হয়েছে আপনার ওখানে। আপনার হাঁটুর যে ব্যথা, অ্যাঙ্কেলের যে ব্যথাটা, এটা তো এমনি এমনি যাবে না, আপনাকে একবার দেখতে হবে কী কারণে আপনার এই বয়সে ব্যথাটা হচ্ছে। আপনি যদি আর্লি ট্রিটমেন্ট করান, মানে যত শীঘ্র ট্রিটমেন্ট শুরু করবেন, তত আপনার পক্ষেই মঙ্গল। আপনার কাছাকাছি এত বড় একটা মেডিকেল কলেজ হয়েছে, আপনি কেন যাচ্ছেন না? আর আজকে তো অ্যাপেন্ডিক্স নিয়ে আমরা আলোচনা করছি। আপনার যদি অ্যাপেন্ডিকুলার কোনো প্রবলেম থাকে বা আশেপাশে বা আপনার বাড়ির কারোর যদি অ্যাপেন্ডিক্স নিয়ে কোনো কোয়ারি থাকে, আপনি কোশ্চেন করুন, আমরা আজকে উত্তর দিয়ে দেবো। আর কিছু জানার আছে? না না, এটার জন্য জানা আছে। আচ্ছা, একদমই ব্যথা একেবারেই ফেলে রাখবেন না। সত্তর চিকিৎসকের কাছে যান এবং পরামর্শ নিন এবং যা যা বলে ডক্টর সেটা মেনে চলুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং মূলত আমাদের যে অ্যাপেন্ডিসাইটিস নিয়ে অলমোস্ট সমস্ত আলোচনাই হয়ে গেছে, তবুও যেহেতু সময় রয়েছে তাই আরও খানিকটা আলোচনা করা যেতেই পারে। সেক্ষেত্রে খাওয়া দাওয়া, ধরুন মানে এরকম তো আপনি বললেন যে অনেক খাওয়া দাওয়া যেটা করা যাবে না, সে কী কী, মানে স্পেসিফিক যদি বলা হয় তাহলে কী কী খাবার একেবারেই খাওয়া যাবে না যাতে এই রোগটা বাসা একেবারে যদি আপনাকে বলি আপনি বাড়ি যাওয়ার আগে বিরিয়ানিটা নিয়ে যাবেন এই রাত্রেবেলা, তাহলে তো সেটা তো মুশকিল। হ্যাঁ, আপনি দেখবেন এখন বাড়ি গিয়ে দেখবেন এখন আর কি রান্না করবো, বেটার একটা বিরিয়ানি অর্ডার করে দিই বা একটা চাউমিন অর্ডার করে দিই। সো এটা তো বারণ করাটাও এখন মুশকিল, যতটা কমানো যায়। মানে আপনাকে এইটুকু বলবো যে আপনি যতটা অ্যাভয়েড করবেন। ফুড হ্যাবিটটা একটা বড় ফ্যাক্টর, শুধু অ্যাপেন্ডিক্স নয়, মানে যে কোনো ডিজিজের ক্ষেত্রে, এই যে গলব্লাডার বলুন বা আমাদের পেটের যে কোনো গ্যাস্ট্রাইটিস বলুন বা আমাদের কোলাইটিস বলুন, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এই অয়েলি ফুডটা খুবই মানে খতরনাক আর কি, ক্ষতিকারক আর কি। তো যতটা অয়েলি ফুড অ্যাভয়েড করা যায়, রিফাইনারি অয়েল যেটা, সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ, হার্টের পক্ষেও খারাপ, সেটা আমাদের এই অর্গানগুলোর পক্ষেও খারাপ। তো আমরা যদি একটু হাই ফাইবার ডায়েট, একটু শাকসবজি বেশি খাই বা আমাদের ওই স্টোলটা যদি ক্লিন করি রেগুলার, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপেন্ডিক্স বা এই জাতীয় রোগগুলো, মানে পেটের ভিতরে রোগগুলো কিন্তু অনেকটাই কমে। আচ্ছা, আরেকটা জিনিস আপনি বললেন খানিকক্ষণ আগে যে এটা একেবারে কিওর সেভাবে হয় না, সেক্ষেত্রে যদি অপারেশন করা হয় তাহলে কি আবারও কখনো ফিরে আসার চান্সেস থাকে? অ্যাপেন্ডিক্সটা তো আমরা একটা অর্গান, মানে পার্ট অফ দ্য অর্গান অবভিয়াসলি, সেটাকে আমরা পুরোটা বাদ দিয়ে দিচ্ছি। তো যার একবার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়ে গেছে, সেক্ষেত্রে তার আর কখনো হওয়ার সম্ভাবনাই নেই। আচ্ছা, মানে সেই দিক থেকে সে নিশ্চিন্ত 100%। অ্যাপেন্ডিক্স যার অপারেশন হয়ে গেছে তার অন্তত ভবিষ্যতে কখনো অ্যাপেন্ডিসাইটিস হবে না।
আচ্ছা তার মানে এই নয় যে সেখানে ব্যথা হবে না এমন নয়, সেখানে ব্যথা হতে পারে, তার অন্য কারণেও হতে পারে। মানে আমাদের রাইট মানে ডান দিকে তলপেটের নিচে যে ব্যথাগুলো আরও অনেক কারণেও হতে পারে, যেমন কিডনির পাথর যদি নেমে আসে সেক্ষেত্রে ব্যথা হতে পারে। মেয়েদের যে ওভারি থাকে, ওভারিতে যদি কোনো ইনফেকশন থাকে ঠিক একই রকম প্রেজেন্টেশন করে ওখানেও ব্যথা হতে পারে। তো আরও অনেক কারণেও ব্যথা হতে পারে, কিন্তু তার অ্যাপেন্ডিসাইটিস আর হবে না, কারণ সেই জিনিসটা তো আমরা তার বডি থেকে বাদই দিয়ে দিচ্ছি। আচ্ছা মানে আচ্ছা, আপনি ব্যথা নিয়ে যেহেতু বলছিলেন, তো আমার সাডেনলি একটা কোয়েশ্চেন মাথায় এলো, ব্যথাটা কি কন্টিনিউ হতে থাকবে, মানে দিনে সব সময় ব্যথা থাকবে নাকি অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা যদি শুরু হয় না, সেটা মারাত্মক ব্যথা। আচ্ছা মানে একটা বোনস ভেঙে গেলে, ট্রমাটিক যে বোনস ভেঙে গেলে যেরকম ব্যথা হয়, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ঠিক সেই রকমই ব্যথা হয়। বোনসে ভেঙে গেলে শুধু ব্যথাই হয়, সে একটা রেস্ট্রিক্টেড মুভমেন্টের যদি থাকে তাহলে তার ব্যথাটা কমে যায়। তখন হাড় ভেঙে গেছে, সেটা যদি একটা বুঝতে পেরেছি, মানে মানে মারাত্মক তাকে ব্যথা। রেস্ট রেখে দিলে তার ব্যথাটা আস্তে আস্তে কমবে। যে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস ব্যথাটা কার্ভেচারের মতো বাড়তে থাকবে, এবং সেক্ষেত্রে তার বমি বেশি হবে, তার জ্বর বেশি হবে, সে তখন ঘামতে শুরু করবে, তার লুকটা পুরো টক্সিক লুক মানে সেটা হবে। শুধু স্টার্টিং এর মানে Exactly, স্টার্টিং থেকে এরকম ভাবে থেকেই হবে শুরু নাকি হবে। আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে একটা বাড়বে, obviously। সমস্যা বড় আকার ধারণ করবে? যত সময় যাবে তত বড় আকার আচ্ছা। হবে। আমাদের কাছে কি হয়, আপনার পেটে ব্যথা হলে সবার আগে বাড়িতে একেবারেই। র্যান্টাক বা প্যান্ডি আছে, খেতে শুরু করে দেবে, খুব বেশি হলে রটিন খেয়ে নেবে, একদম, একদম, ঠিক আছে, ঠিক। জেলোসিল আছে খেয়ে নেবে, কিন্তু এটা কমবে না। একদমই তাই। 100% আপনি শিওর যে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হলে এগুলো একেবারেই তাই। কমবে না। মূলত আজকের এপিসোডটা সত্যিই খুব ইম্পর্টেন্ট ছিল, তার কারণ হয়তো এতটা আপনারা ডিটেলসে জানতেন না, সবকিছুই সাধারণ মানুষের পক্ষে এতটা ডিটেলসে জানা সম্ভব নয়। তবে যা যা বললেন ডক্টর, অবশ্যই মাথায় রাখবেন এবং সচেতন হন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।